সবার আগে কিন্তু আমিই বলেছিলাম যে এই যে তৃণমূল সরকারকে জঘন্য বলা হলো, এত কিছু হলো, এত ডিসরেসপেক্ট করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে কিনা ওয়ান ম্যান আর্মি, ওয়ান ওয়ামেন আর্মি, সবচাইতে বড় কথা। I admire her struggle, her strength. I just respect her because আমি নিজে একটা মেয়ে এবং আমাকে প্রচুর লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, হচ্ছে এবং হবে। আমরা আমরা কেউ না, কিচ্ছু না, ছোটোখাটো মানুষ, জীবনে এমন কিছু করে উঠতে পারিনি। সেখানে তাতেই আমাদের কত পলিটিক্সের শিকার, কত মারধর, কত কিছু খেতে হচ্ছে। সেখানে একজন মহিলা যে কিনা একদম গ্রাসরুট থেকে শুরু করে তার পলিটিক্যাল ক্যারিয়ার হোক, তার লাইফ হোক, সে কোথায় গেল? সে চিফ মিনিস্টার হলো, তিনি চিফ মিনিস্টার হলেন। এত কিছুর পর, এত মার খেলো, এত কিছু, মানে তারপর ওনার যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে বা সবাই বলে অন্যায় থেকে থাকে, সেগুলো কিন্তু কিছু প্রমাণিত না। সবচাইতে বড় কথা অপ্রমাণিত। ঠিক আছে, যদি থেকেও বা থাকে, একটা কথা বলতে পারি, আমি ওনার কাছ থেকে কিছু খারাপ কোনো ভাইব পাইনি। কারণ একটা টাইমে ওনার সাথে আমার পরিচয় হয়েছিল এবং প্রায় 4-5 বছর মতন আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আমাদের একসাথে ছবিও আছে। তার চেয়ে তো বড় কথা, তিনি আমার দুটি গান খুব পছন্দ করতেন। আমার দুটি গান মানে আমি গাইতাম, তিনি পছন্দ করতেন। আমার ওনার সাথে প্রথম আলাপ হয় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বেহালা ম্যান্টনে যেই অনুষ্ঠানটা করতেন, সেখানে আমি গান গাইতে যেতাম। সেখানে ওনার সাথে আমার আলাপ হয়। তারপর থেকে মানে অনেক জায়গায় ওনার সাথে দেখা হয়েছে, অনেক কিছু, অনেকে সাক্ষীও আছে সেই বিষয়ে, যে আমি একটা টাইমে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তারপর এই যে প্রোটোকল, এত বেশি সিকিউরিটি, ওনার সাথে অনেক বছর কোনো, প্রায় 8-10 বছর ওনার সাথে আমার কোনো কানেকশান নেই। এখন আমার চেহারা উনি চিনতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু ওনার বিভৎস মেমোরি, মানে ওনার প্রচণ্ড ভালো মেমোরি। কিন্তু একটা জিনিস, ওনার সহযাত্রীরা ওনাকে অনেক ঠকিয়েছে, এটা আমি জানি। বললে এখন অনেক কথাই বলতে হয়, কিন্তু আমি এখন বলবো না সেসব অনেকেই বলছে, তাই আমি নতুন করে কিছু বলবো না। যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে, আমি কিন্তু বলেছিলাম যে উনি যদি জঘন্য সরকার হন, তৃণমূল সরকার যদি জঘন্য সরকার হয়, তাহলে এই যে বিজেপি এলো, সেটা বেশ জঘন্যতম সরকার। বাংলা দেখবে যে জঘন্যতম সরকার কি। বাংলার মানুষ বামফ্রন্টকে দেখে নিয়েছে, বাংলার মানুষ তৃণমূলকে দেখে নিয়েছে। এখন আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটাই সত্যি হচ্ছে। আজকে সবাই 5 বছরও লাগলো না, পাল্টি খেয়ে যাচ্ছে। এটা দেখে খুব ভালো লাগছে যে মানুষের বোধোদয় হয়েছে। মানুষ যে লোভে পড়ে 3000 টাকার লোভ করে 1500 টাকা হারালো, কর্মসংস্থানের লোভে কর্মসংস্থানও হারালো প্রচুর হকার। ভালোই হলো, এই 25-26 দিনের মধ্যে একটা পরিবর্তনের হাওয়া চলে এলো। যদিও সেই পরিবর্তনটা 5 বছর বাদে হবে, কিন্তু আমি কিন্তু প্রথম বলেছিলাম যে যেটা হবে সেটা ভালো হবে না, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। তো ভালো লাগছে, আমার দূরদর্শিতাটা খুব ভালো লাগছে, নিজে দূরদর্শী, এটা 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 দেখতে পেয়ে খুব ভালো লাগে আর কি। সে কে ভাবলো আমি নিজের প্রশংসা করছি, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু সত্যি আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে যদি কেউ শিল্প সংস্কৃতি প্রেমী হয়ে থাকে, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সহযাত্রীরা তাকে ঠকায়। তিনি আসলে, ওনার সমস্যাটা কি ছিল, উনি না ভাবতে পারতেন না যে আমার লোকজন আমাকে ঠকায়। উনি মনে করতেন ওদের তো আমি ঢেলে দিয়েছি, ওরা তো অন্য পার্টির লোক, আবার কেউ নিজের পার্টিরই লোক, তাদেরকে
মানে আমার লোক তারা তারা আমাকে আমি তো তৃণমূল পার্টির সুপ্রিমো, আমাকে ঠকাতেই পারে না, আমাকে মিথ্যা বলতেই পারে না, বা আমার আমার পাশ দিয়ে গিয়ে নতুন রাস্তা তৈরি করতে পারতেই পারে না, আমি যা বলবো সেটাই হবে। আম, হুম, কিন্তু আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি ওনার সহযাত্রীরা প্রচুর ঠকিয়েছে, প্রচুর ঠকিয়েছে। তো আজ আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে যে অ্যাটলিস্ট আমি যে কথাটা বলেছিলাম এখন সবাই সেই কথাটা বলছে। তো আমি বলছি এই কারণেই, বিকজ অফ এর সাথে শিল্প সংস্কৃতি জড়িত, তার জন্যই আমি বলছি, আর কোনো কারণ নেই। কারণ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আগেও বলেছি আবারও বলছি, শিল্পীদের জন্য ভেবেছেন। তার অধীনে যারা মন্ত্রী ছিল তারা আলাদা লবি করেছে, তারা লবিবাজি করেছে, তারা স্বজন পোষণ করেছে, একই শিল্পীকে দিয়ে বারবার গাইয়ে গেছে, সেটা আলাদা। কিন্তু তিনি কিন্তু ইভেন আমাকেও বলেছিলেন, আমার সাথে যখন ওনার পরিচয় হয়, আমি নাম নিচ্ছি না, এই অমুক, ওকে এই সমস্ত সরকারি প্রোগ্রাম দিবি। তারপরেও কিন্তু সে আমাকে 100টা প্রোগ্রাম হলে একটা প্রোগ্রাম আমি পেয়েছি। শেষের দিকে শুধুমাত্র বাংলা সঙ্গীত মেলাটুকু তাও একটা পেয়েছি, এবং রবীন্দ্রসঙ্গীত আর নজরুলগীতিটাই পেয়েছি 2025, আর কিচ্ছু পাইনি, আর কিচ্ছু পাইনি। যেখানে আমি তাও প্রথম দিকে অনেক পেয়েছিলাম, হ্যাঁ, আমার অন্য কলিগদের থেকে কম পেয়েছি, কিন্তু তবুও আমি পেয়েছি, স্যাটিসফ্যাকশন আসার মতন পেয়েছি। আমার রোজগারপাতি ভালোই হতো, কিন্তু মানে নিজে চলে যাওয়ার মতন হতো। কিন্তু তারপর তো একেবারে মানে বন্ধই হয়ে গেল। আর আরেকটা জিনিস কি, যদি প্রাইভেট প্রোগ্রামের কথাও বলি, প্রাইভেট কনসার্টও কিন্তু ম্যাক্সিমামই এই কলকাতা শহরে যত করে, তারা কিন্তু প্রত্যেকেই তৃণমূল ব্যাকগ্রাউন্ডে, তৃণমূল নেতাদের সব অনুষ্ঠান। তার জন্য কি যত শিল্পী ছিল, আমরা যদি মানে নাম নেব না, যত বড় বড় প্রোগ্রাম কলকাতায়, যত বড় বড় উৎসব হয়েছে, কিছু পিঠে পুলি উৎসব, কিছু যাই হোক, কিছু মেলা, ম্যাক্সিমামটাই কিন্তু তৃণমূলের কোনো নেতা, তৃণমূলের কোনো এমএলএ, কোনো এমপি, তাদের করা। তো এটা কিন্তু শুধু একটা পার্টির লবিবাজি তো আমি বলছি না, এটার মধ্যে একটা সাংস্কৃতিক বিষয় আছে। যেমন আমি বলবো, বামফ্রন্টের আমলেও কিন্তু আমরা দেখেছি সরকারি অনুষ্ঠানগুলো হতো, কিন্তু বিজেপি আসার পর কমপ্লিটলি বন্ধ। সেটা নিয়ে আমি আগেও বলেছি, এটা কেন হবে? বাংলার শিল্পী, বাংলার শিল্প সংস্কৃতি, এই যে শিল্পীদের রুরাল কিছু আর্টিস্ট যারা তথ্য সংস্কৃতির আন্ডারে ছিল, তারা যে ভাতাটা পেত, তো সেটা বন্ধ কেন করলো? কেন কেন সেটা বন্ধ করবে? তুমি দিতে পারছো না, তুমি বন্ধ কেন করবে? মানে প্রচুর ক্ষতি হয়ে, আমি বলেছিলাম যে এই সরকারটা আসায় অনেক ক্ষতি হয়ে যাবে, বিশেষ করে আমাদের শিল্পীদের অনেক ক্ষতি হয়ে যাবে। না, আমরা ভাতাপ্রাপ্ত শিল্পী নই, কারণ আমরা তো রুরাল আর্টিস্ট নই, আমরা ফোক আর্টিস্ট নই যে আমরা ভাতা পাবো, সেটা না। তো আমাদের তো কোনো সিকিউরিটি নেই, আমাদের তো কোনো রোজগারের কোনো সিওরিটি নেই। আমরা হচ্ছে এক একটা অনুষ্ঠান আনি, অনুষ্ঠান খাই। তো যে কোনো শিল্পী তাই। তো এই আর কি, সরকারি অনুষ্ঠানগুলো যতটা সুন্দর, যতটা ভালো, ততটা তো আর প্রাইভেট অনুষ্ঠানে হয় না, অতটা ডিসিপ্লিন হয় না প্রাইভেট অনুষ্ঠান। তার জন্য আমরা সরকারি প্রোগ্রামটাকে প্রেফার করি বেশি, মানে এত সফিস্টিকেটেডভাবে প্রোগ্রামগুলো অর্গানাইজড, সেটা কোনো সবাই বলবে, সেটা যতই একটা প্রাইভেট প্রোগ্রাম দারুণ করে অর্গানাইজ করা হোক, একটা সরকারি প্রোগ্রামের স্ট্যান্ডার্ডই আলাদা। তার কি বলবো, তার যারা গেয়েছে তারাই জানে সেখানকার সম্মান কতটা প্রেস্টিজিয়াস সেই প্রোগ্রামগুলো, যারা গায় তারাই জানে। হতে পারে তারা গাইয়ে হিসেবে যোগ্য নয়, কিন্তু কেউ খুবই যোগ্য, কেউ একদমই অযোগ্য, কিন্তু হ্যাঁ, সে যে সেই জায়গাটায় যাচ্ছে, সেটা কিন্তু খুব প্রেস্টিজিয়াস জায়গা। যতক্ষণ না সে, আরেকটা কথা বলি, যে ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট কোন সরকারটা করেছিল? একমাত্রই কিন্তু
তৃণমূল সরকার করেছে, তার আগে কারো মাথায় আসেনি। হ্যাঁ, তো এই যে সমস্ত ধরনের গান বাজনার যে মেলা, আগে আমরা নন্দন প্রান্তরে চত্বরে গেলে এই যে কয়েকটা বছর, এই যে 15 বছর গেছে, তার মধ্যে শিল্পোন্নতি কতটা হয়েছে, শিল্পীদের একটা একচেটিয়া চলতো, লবি চলতো, সেটা সবাই জানি। তো ঠিক আছে, ওই লবির মধ্যে তো প্রচুর ভালো আর্টিস্ট ছিল। হ্যাঁ, তারা কাজ পেতো, যারা খুব ভালো গায় তারা লবি করুক, তারা কাজ পাক, আই হ্যাভ নো ইস্যুস উইথ দ্যাট। কিন্তু আই হ্যাভ ইস্যুস উইথ দোজ পিপল হু আর ইনকম্পিটেন্ট। তারা কেন চান্স পাচ্ছে, তার এতবার কেন, সেটা আমার ইস্যু, সবারই ইস্যু। কিন্তু যেই মানুষটা পাচ্ছে, তার তো দিনের শেষে প্রত্যেকেরই খেতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, জীবন নির্বাহ করতে হবে। তো ঠিকই আছে, তার দিক থেকে তো ঠিকই আছে। তাই একটা শিল্প সংস্কৃতির যে বাতাবরণ, সেটা একদম ধূলিসাৎ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। একজন শিল্পী হিসেবে আমার কাছে এটা হৃদয় বিদারক। আমরা বামফ্রন্ট আমলে গান বাজনা করেছি, আমরা তৃণমূল আমলে চুটিয়ে গান বাজনা করেছি, কিন্তু বিজেপি আমলে গান হারাম হয়ে গেছে। ইসলাম এসে গেছে আমার রাজ্যে। মনে হচ্ছে আমি একটা ইসলামিক কান্ট্রিতে বাস করি, যেখানে গান হারাম, যেখানে ছবি আঁকা হারাম, যেখানে মূর্তি ভাঙা হয়, যেখানে মুহাম্মাদের শাসন। আমার এই যে বিশ্ববাংলা গ্লোবগুলো ভেঙে দিচ্ছে, আরে আশ্চর্য। অনেকে বলে এটা থেকে ট্যাক্স পায়। ভাই, বাংলা গ্লোব রাস্তায় থাকে ভাই, ওটা থেকে কেউ ট্যাক্স আদায় করতে পারে না। তার চাইতে বড় কথা, একটা গভর্নমেন্ট লোগো যেটা ফ্রিতে লাগানোর আছে, সেটা থেকে কোনো ব্যক্তি ট্যাক্স পেতে পারে, এবং যে ব্যক্তি ডাইরেক্ট সরকারের কেউ না, সে তারই পেতে পারে না। তো লোকে অনেক কিছু বলে, লোকে আমার নামে এমন অনেক কিছু বলে যেটা আমার অবাক লাগে। কিন্তু এরা তো পাবলিক ফিগার, ওয়েল নোন পাবলিক ফিগার, এর নামে তো বলবেই। আমার মতন সাধারণ আননোন পার্সনকে নিয়ে যখন বলে, আমি শুনেছি আমার বাবার নাকি সরকারি চাকরি করে, আমার বাবা নাকি সরকারি চাকরি করতো, পেনশন আছে। আচ্ছা, আমি শুনেছি আমার মা নাকি স্কুল টিচিং করতো, পেনশন আছে। নান অফ দিস আর ট্রু। মানে এগুলো সব অ্যাজাম্পশন মানুষের, এবং এগুলো সব রিউমার্স। তা আমার মতন একজন অখ্যাত ব্যক্তিকে নিয়ে যদি রিউমার তৈরি হতে পারে, তো ওরা পাবলিক ফিগার, এবং ওদের আক্রমণ করার জন্য অপোনেন্ট অলওয়েজ রেডি। হ্যাঁ, যাই হোক, যতই হোক, আমাকে কেউ চটি চাটা বলুক, যাই বলুক, এই গোবর খেকো, এই ইসলামের নকলকারী, যে মুহাম্মাদের হিন্দু লেবেল লাগানো অনুসারীরা, ইসলামের যে হিন্দু শাখা বিজেপি, আরএসএস, এরা যে বাংলায় এসে মুহাম্মাদের রাজত্ব শুরু করে দিল, সেটা আমি প্রথমে বলেছিলাম যখন সবে গভর্নমেন্টটা এসছে। শপথ কিচ্ছু হয়নি, তখন বলেছিলাম, আর আজকে লোকে বলছে। এবং একটা কথা বলছি, যারা না জেনে বোকার মতো কথা বলে যে শিল্পীদের যে টাকাটা দেওয়া হবে, সেই টাকাটা সরকারের আসবে কোত্থেকে, এতদিন এলো কোত্থেকে ভাই? হ্যাঁ, এতদিন কোত্থেকে এলো, এত বছর কোত্থেকে এলো? বামফ্রন্ট আমলে কোত্থেকে এলো, তৃণমূল আমলে কোত্থেকে এলো? বিজেপি আসার পর কি রাজস্ব কমে গেল? আর তার চাইতেও যেটা বড় কথা, আমরা যারা শিল্পী, আমাদের যাদের বেশি রেটেড প্রোগ্রাম হয়, আমাদের থেকেও টিডিএস কাটা হয় ভাই। আমরা ট্যাক্স দিতাম, আমার তো 2বার ট্যাক্স কেটেছে, ফেরত এসছে, আর সেই ফাইল করতে হয় আমাদেরও। হ্যাঁ, তো এইসব মানে অ্যাজাম্পশান নিজের কাছে রাখা ভালো। যারা এই সমস্ত বলে, এসব কমেন্ট আসে আমার কাছে, তারা আসলে ব্যাপারটা কি, তারা তো নিজেরা এইসব জায়গায় যেতে পারে না, তাই সেসব জায়গাকে ছোট করে, কি আছে, এরকম একটা ব্যাপার। আসলে কিছু না, আঙুর ফল টক, যে যেখানে যেতে পারবে না, কখনো যেতে পারেনি, হ্যাঁ, বাড়িতে বসে বসে লোককে কমেন্ট করাটা খুব ইজি হয়। কিন্তু জায়গা মতন গেলে তখন মনে হবে, আরে ভাই, এই লোকটা তো গান বাজনা আমার থেকে কম জানে, কিন্তু সে তো একটা পজিশনে বসে আছে, সেই পজিশনে তো আমি ছোট, তখন তো আমি তার পায়ে পড়েও আমি সেই জায়গায় যেতে পারবো না।
আমার স্কিল দিয়ে আমি সে জায়গায় যেতে পারবো না, কেউ পারেনি আজ অবধি। আজকে লতা মঙ্গেশকর, আশা ভোসলেকেও দিনের পর দিন স্ট্রাগল করেই তারপর নিজের জায়গাটা পেতে হয়েছে। কখনোই কিন্তু তার ট্যালেন্টেই সে, তাই যদি হতো তাহলে লতা আশার স্ট্রাগল করতে হতো না। ট্যালেন্টের যদি দাম থাকতো ওনাদের স্ট্রাগল করতে হতো না, ওদের ডেকে নিয়ে লোকে কাজ দিত। আচ্ছা, আশা ভোসলের মতন এরকম একজন শিল্পী যা তাকে সি গ্রেড মুভি, বি গ্রেড মুভি লোকের ফেলে দেওয়া গান গাইতে হতো না। তার মানে ট্যালেন্টের কখনোই কদর ছিল না। কদর ছিল তুমি কতটা স্ট্রাগল করতে পারো, কত ছুটতে পারো, বা কবে তুমি কার চোখে পড়বে, কবে তোমার ভাগ্য খুলবে। তো এই হলো আসল বাস্তব। কোনো দিনই ছিল না ট্যালেন্টের দাম। তবে হ্যাঁ, দিনকে দিন গান বাজনার মান নেমেছে, সেই লেভেলের শিল্পী আর নেই, কিন্তু ভালো শিল্পী এখনও আছে। হয়তো ভালো শিল্পীদের ইন্ডাস্ট্রিতে দেখা যায় না, কিন্তু ভালো শিল্পী খুব ভালো মতন আছে, ঘরে আছে, রিয়েলিটি শোতে আছে। হ্যাঁ, তো নেই একেবারে, একদমই না। ভালো শিল্পী তো ইন্ডাস্ট্রিতে পাওয়া যাচ্ছে না, প্লেব্যাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু খুব খুব ভালো শিল্পী পড়ে আছে, জাস্ট কাজ পাচ্ছে না, হয়তো খেতে পাচ্ছে না, হয়তো তাকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চলতে হয়। হ্যাঁ, এটাই বাস্তব। অ্যান্ড দিস ইজ দ্য স্ট্রাগল আই এম টকিং অ্যাবাউট, অ্যান্ড দ্যাটস হোয়াই আই রেসপেক্ট মমতা ব্যানার্জি। হ্যাঁ, আই রেসপেক্ট এনি ওম্যান যে কিনা শূন্য থেকে শুরু করে 100-তে পৌঁছেছে, আর আমরা শূন্য থেকে শুরু করে এখনো শূন্যতেই পড়ে আছি, স্ট্রাগল করেও শূন্যতে পড়ে আছি। তো রেসপেক্ট করবো না? অবশ্যই করতে হবে, এবং যে যেটা ভালো কাজ করেছে সেটা বলতে হবে, এবার যেটা করেনি সেটাও বলতে হবে। আমি শিল্পী, আমি শিল্পের কথা বলবো। এবার অন্য যে যাদের যাদের ইস্যু আছে কিছুতে, তার যারা অসন্তুষ্ট, তার অন্য জিনিস যারা যেটা জানে, সেই বিষয়ে যারা জানে, চাকরির বিষয়ে জানে। আমি তো চাকরি করতে কোনোদিনই ইন্টারেস্টেড না। আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ ফ্রিল্যান্স সিঙ্গার অ্যান্ড আই এম স্টিল আ ফ্রিল্যান্সার। তো এই ছিল আমার কথা। আমি শিল্পী, তাই শিল্প নিয়ে বলি, আমার বাকিটা দেখতে হবে না। হ্যাঁ, বাকিটা অন্যেরা দেখে নেবে, তারা তাদের ডিপার্টমেন্টটা তারা ঠিক করে নেবে, আমি আমার ডিপার্টমেন্টটাকে ঠিক করে নিই, বা আমারটা ঠিক করা হোক, এভাবে যাতে হয়।